নমস্কার দর্শক বন্ধুরা, রেড স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। যেটা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ঠিক পেছনেই আমরা ওল্ড ট্রাফোর্ডের সামনে দাঁড়িয়ে আছি এবং আমার সঙ্গে এই মুহূর্তে জয়েন করছে তৃষা ঘোষাল এবং রোহন দাস চৌধুরী। এবং প্রথমেই আমি তৃষার কাছে আসবো। তৃষা, প্রথমে ম্যানচেস্টারে পা রাখার সময় কি অনুভূতি হলো? মানে দেখো, ম্যানচেস্টার মানেই হচ্ছে দুই ক্লাব, ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি। এইরকম আমি রোহনের কাছে আসবো, কিন্তু তোমাকে দিয়ে আগে শুরু করছি। এই উপলব্ধিটা কীরকম হলো আজকে যখন আমরা সকাল 7টায়, যদিও আমাদের বাস ডিলে হয়েছে 2 ঘন্টা, কিন্তু নো কমপ্লেন্স, ম্যানচেস্টারে পা রাখার পরে আর কোনো অভিযোগ নেই। কেন এইরকম একটা পরিবেশ যেখানে এই শহরটা হচ্ছে খেলার জন্যই। এখানে পেছনে দেখছেন ওল্ড ট্রাফোর্ড ক্রিকেট স্টেডিয়াম, রাস্তাটা ক্রস করলেই এখানে থেকেই দেখা যাচ্ছে থিয়েটার অফ ড্রিমস। আমরা আরেকটু দূরে যদি যাই, সেখানে আমরা দেখবো ম্যানচেস্টার সিটি, আরেকটু এগিয়ে গেলে বোল্টন ওয়ান্ডারার্স। মানে পুরো জায়গাটাই হচ্ছে ফুটবল। একদমই তাই। আর আমার রক্ত লাল না, মানে ব্লাডের কালার বলছি না, রেড ডেভিলস অফকোর্স, ম্যানচেস্টার ইউনাইটেড ফ্যান। ম্যানচেস্টারে এসে আর কি ফিল করতে পারে? অসাধারণ লোমহর্ষক একটা ফিলিং। সেটা দুটো কারণ আছে। একটা অবভিয়াসলি ম্যানচেস্টার ইউনাইটেড শহরে আসার জন্যে, আরেকটা হচ্ছে লন্ডনের পাগলের মতো গরম থেকে হাড় কাঁপানি ঠান্ডায় আসার জন্য। এখন তো তাও এই জ্যাকেটটা বলতে পারেন না পরলেও চলবে, কারণ কাঁই কাঁই করে রোদ উঠে আছে। কিন্তু সকালবেলায় যখন ঠিক বাস স্টেশন থেকে নেমে বেরিয়েছি, মানে আমি কাঁপছিলাম। হ্যাঁ, অ্যাকচুয়ালি দেবাশিস দা কাঁপছিল এবং আমি মোটামুটি মোটা একটা জ্যাকেট পরার পরও বেশ মনে হচ্ছিল আরেকটা জামা হলে খারাপ হয় না। এবং আমার কিন্তু ঠান্ডা এমনিতে কম লাগে, সেটাও বলে দিই আগে। তো অনুভূতিটা মানে বলতে পারো দুদিক দিয়ে গুজবাম্পস হয়েছে, ওয়েদার এবং ম্যানচেস্টার ইউনাইটেড। মানে এখনকার ম্যানচেস্টার ইউনাইটেড যারা ফলো করে বা খেলা দেখে, তারা ঠিক হয়তো বুঝবে না যে একসময় ম্যানচেস্টার ইউনাইটেড কি ছিল। আর ফ্যান তো দেখুন, when you are a ম্যানচেস্টার ইউনাইটেড, আরসিবি, ইস্ট বেঙ্গল ফ্যান, মানে দুঃখের তো জীবনে শেষ নেই, কিন্তু ভালোবাসার অনুভূতিরও শেষ নেই। রোহনকে তো এই প্রশ্নটা করাই যাবে না, সব কিছু পজিটিভ। তবে রোহন, তুমি নিজে একজন ফুটবল বাফ, মানে তুমি ছোট ক্লাবগুলো যেরকম মানে ডিটেলে জানো বা পড়াশোনা করে এসছো, জাপানিজ ফুটবল লিগ অফ, সেখানে এই শহরে, ফুটবলের শহরে তুমি পা রেখেছো। মানে তুমি একটা ছবি পোস্ট করেছো তোমার সোশ্যাল মিডিয়ায়, আমি দেখলাম যে ম্যানচেস্টার ইউনাইটেডের সামনে। সুতরাং তুমি কিন্তু মানে আর দাঁড়াতে মানে আর অপেক্ষা করতে পারোনি, কিন্তু তুমি নিজে গিয়ে আগে ছবিটা নিয়ে নিয়েছো। এনিওয়ে, বাট এই পুরো আমি ক্রিকেটের প্রসঙ্গে পড়ে আসবো। দেখা যাচ্ছে ম্যানচেস্টারে এসে যদি ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি নিয়ে না আলোচনাই করলাম, তাহলে আলোচনাটা বৃথা। তো সুতরাং আমি প্রথমে তোমাকে এই অনুভূতিটার কথা জিজ্ঞেস করবো। আমি যখন গেছিলাম আর কি ওল্ড ট্রাফোর্ডে ঘুরতে, দ্য ফুটবল স্টেডিয়াম ম্যানচেস্টার ইউনাইটেড, আমি ভিডিও কল করছিলাম বন্ধুদের সাথে, অ্যান্ড তাদের থেকে এটাই বলছিলাম যে ইটস লাইক আ ড্রিম কাম ট্রু। কারণ ছোটোবেলা থেকে অফকোর্স আমি ফুটবল দেখা মানে আমি অ্যাজ আ ফ্যান, আমি বার্সেলোনা ফ্যান, বাট ইংলিশ ফুটবল সেই ছোটো থেকেই দেখে আসছি। সেই যখন রোনাল্ডো যখন ইউনাইটেডে খেলতো, তখন থেকে ইউনাইটেডকে কখনোই ইউনাইটেডকে সাপোর্ট করিনি। আই হ্যাভ বিন আ সিটি সাপোর্টার, সিটি ফ্যান, বাট ইউনাইটেডের যে মানে মাহাত্ম্যটা অ্যান্ড দ্য কি বলে লেগেসি অফ ইউনাইটেড, ওটা তো কেউ ডিনাই করতে পারে না। অ্যান্ড দ্য মোমেন্ট ইউ স্টেপ ইন টু দ্য প্রেমিসেস, ওই স্টেডিয়ামের প্রেমিসেসে, মানে তখনই মনে হবে যে ঐতিহ্য দেখছি কিছু একটা। সামনে একদম স্টেডিয়ামটা ঠিক আগেই পাবস রয়েছে, জর্জ বেস্টের মিউরালস রয়েছে। আমি গেছিলাম স্যার অ্যালেক্স ফার্গুসন স্ট্যান্ডে গেছিলাম, সেখানে ছবি তুলেছি, ছবিটা দেখানো হচ্ছে। বাট ইয়েস, দ্য ফিলিং যেটা আসে না ভেতর থেকে, আছে ছোটোবেলা থেকে ফুটবল ফলো করে বড়ো হয়েছি। ম্যানচেস্টার ইউনাইটেড, আমি একজনের সাথে কথা বলছিলাম, যে ফুটবল জানে না, যে ফুটবল ফলো করে না, সে দুটো টিমের নাম জানে। একটা হচ্ছে ব্রাজিল, তিনটে, ব্রাজিল, আর্জেন্টিনা অ্যান্ড ম্যানচেস্টার ইউনাইটেড। তো সেই মানে ইউনাইটেড সেই না কি বলে, মারাদোনা আর্জেন্টিনা সবাই জানে। সো ব্রাজিল, আর্জেন্টিনা অ্যান্ড ম্যান ইউনাইটেড। তো আই গেস এই তিনটে টিম সবাই জানে, যে ফুটবল ফলো করুক না করুক। তো সেইটাই তার লেগাসি। অ্যান্ড সেখানে স্টেপ মানে দ্য মোমেন্ট টু স্টেপ ইন টু দ্যাট প্রেমিসেস অফ দ্য স্টেডিয়াম, তো মনে হয় যে কোথাও একটা এসছো তুমি। অ্যান্ড অফকোর্স সিটি ঘুরবো। অ্যান্ড যেটা তুমি বললে যে ছোটো ক্লাব, এখানে কিন্তু প্রচুর ছোটো ম্যানচেস্টারের কিন্তু আলাদা একটা ফুটবল লিগই হয়, ঠিক আছে। অ্যান্ড সেখানেও যাওয়ার প্ল্যান আছে, ঘুরবো। একটা ক্লাব আছে এফসি ইউনাইটেড অফ ম্যানচেস্টার, সেইটার স্টোরি হয়তো জানবেন অনেকে। দ্য স্টোরি ইজ, যখন গ্লেজার টেক ওভার হয়েছিল ইউনাইটেডের, তখন ফিউ সেক্ট অফ ডাই হার্ড ইউনাইটেড ফ্যান্স বেরিয়ে এসেছিলো যে আমাদের ঐতিহ্যবাহী ক্লাবের
ইউএসএ টেক ওভার চলবে না, তো তারা বেরিয়ে এসে সেই ক্লাবটা ফর্ম করে, অ্যান্ড সেই ক্লাবটা এখন 7th টায়ারে খেলে ফুটবল। সো ব্যাপার আছে, মানে এই শহরটার মধ্যে একটা ব্যাপার, সেই ফুটবলের গন্ধটা রয়েছে। অ্যান্ড অফকোর্স ক্রিকেটেও যদি দেখি, ল্যাঙ্কাশায়ার এখানে আমাদের ঠিক পিছনে ল্যাঙ্কাশায়ারের হোম মাঠ, ইয়র্কশায়ার থেকে এসছি, এখানে ল্যাঙ্কাশায়ার, ওয়ার অফ দি রোজেস, হোয়াইট রোজ, রেড রোজ, তো অফকোর্স একটা খেলার মাহলে রয়েছে, যেটা বোঝাই যাচ্ছে। একদম বলেই মাছি চলে এলো না, পোকা চলে এলো না, একদমই। মানে যে দেখুন, আমরা তো মানে অবশ্যই আপনাদের একটা ট্যুর দেবো, যেটা রোহান আর তৃষা তো আছে, যেটা পজিটিভ, এবং এটা আমি রোহান আর তৃষার ওপরেই ছেড়ে দেবো। ফুটবলটা ওরা প্রতিকার ফুটবল, আমি তো যখন দরকার হবে তখন তো আমি করবোই, কিন্তু রোহন তৃষাকেই করা উচিত। দে ডিজার্ভ to do this story of two legacy clubs, Manchester City, Manchester United. আমি বরং রোহনকে নিয়ে যাবো বোল্টন ওয়ান্ডার্সে। আরে আমি তো বোল্টন ওয়ান্ডার্সে নিয়ে যেতে হবে, ওটা একদমই বেশিক্ষণ না, আধ ঘন্টায়। এই না না, আমি বলিনি সেটা, আমি একদম বলিনি, আমি নিয়ে যাব, আমি বলছি না, মানে অবশ্যই সেখানে তিনজনেই আমরা থাকবো। কিন্তু তো এই তো গেল আলোচনা। তৃষা, রোহন তো ফুটবল নিয়ে অবশ্যই, ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি ট্যুর তো করবেই, সেই নিয়ে ডিটেলে স্টোরি থাকবে, ইনডেপথ অ্যানালিসিস থাকবে। কিন্তু অন আ সিরিয়াস নোট, ক্রিকেটের প্রসঙ্গে যদি আসি, দেখুন আপনারা সবাই জানেন যে ইন্ডিয়ান টিম এই মুহূর্তে লন্ডনে আছে, এবং আজকে স্থানীয় সময় সকাল 9:30টায় কিন্তু ইন্ডিয়ান টিমের প্র্যাকটিস ছিল, এবং সেখানে কিন্তু অনেক প্রশ্নের উত্তর কিন্তু একটা আভাস পাওয়া যাবে। সেলফার সিটি জার্সি পরে গেল, ওয়াও। তো অবশ্যই আমরা এখন আপাতত ক্রিকেটের বিষয়টা নিয়ে একটুখানি আলোচনা করি, যে অনেক প্রশ্নের উত্তর কিন্তু আমাদের পেতে হবে, বা টিম ম্যানেজমেন্ট কি করছে, মানে আদৌ পরিবর্তন হবে কিনা ওল্ড ট্র্যাফোর্ডে 23 তারিখ থেকে যে টেস্ট ম্যাচ এখানে শুরু হবে। কিন্তু সবার আগে যে প্রশ্নটা থাকবে, যে এখানে কি কুলদীপ যাদব খেলবে? যে অবশ্যই কিন্তু দেখুন, এখন টিম ইজ ইন এ ডিলেমা। নীতিশ রেড্ডি রান করেছে, ওয়াশিংটন সুন্দর রান করেছে, কিন্তু টেস্ট ম্যাচ জেতায় কি 20টা উইকেট। এখানে কি অর্শদীপ সিং খেলবে? এখানে কি কুলদীপ যাদব খেলবে? মানে ইউ নিড টু পিক 20 উইকেট সিরিজে 1-2 পিছিয়ে আছো। ইংল্যান্ড কিন্তু এগিয়ে আছে, ইংল্যান্ডের দায় নেই কিন্তু জেতার, বরং এবং তার উপরে একটা বৃষ্টিরও একটা পূর্বাভাস আছে। সুতরাং the most important factor will be whether India has that urge, has that urgency. 1-2 পিছিয়ে তুমি কি পাল্টা দেবে? এখন নিজেদের দোষেই তুমি হেরেছো, এটা মানতে, এটা বলতে দ্বিধা করবো না, যে তুমি 193 রান, 135 রান, হাতে 6 উইকেট, সেখান থেকে তুমি ম্যাচটাকে হাতছাড়া করেছো। তৃষা, তোমার কি মনে হয়, যে অনুশীলনের আপডেটটা আমরা পাবোই রোহিতের থেকে, কিন্তু তোমার নিজের কি মনে হয় অ্যাজ আ ফ্যান, অ্যাজ আ জার্নালিস্ট, যে এবারে কি পরিবর্তন দরকার? দেখো, আমি সবসময় বলেছি যে ওয়াশিংটন সুন্দর রান করা সত্ত্বেও আমি বলেছি যে আমার মনে হয়েছে ওয়াশিংটন সুন্দরকে আনা ইজ আ ডিফেন্সিভ মুভ, যেটা একটা ফ্ল্যাট উইকেটে জাস্টিফাইড মনে হয়েছে। তাও মনে হয়েছে কারণ আকাশদীপ এবং সিরাজ মানে আগুনের মতো দুটো ইনিংসে বল করেছে, একটা ইনিংসে বল করলেও হতো না। এই ম্যাচে 20টা উইকেট নিয়েও আপনি হেরেছেন, কারণ আপনার টপ অর্ডার রান করেনি, মানে লোয়ার অর্ডার রান করেও কোনো লাভ হয়নি। অ্যান্ড আনফর্চুনেটলি ঠিক সেই সময়, যেই সময় ওয়াশিংটন সুন্দরের মানে জাডেজার অন্তত ওয়াশিংটন সুন্দরের সঙ্গর সবচেয়ে বেশি দরকার ছিল, সেই সময় কিন্তু আপনার সেই জসপ্রীত বুমরা এবং সেই মোহাম্মদ সিরাজ সাপোর্ট করেছে, যারা বলে উইকেট নিচ্ছে। হ্যাঁ, ওয়াশিংটন সুন্দর 4 উইকেট নিয়েছে, কিন্তু ওই পিচে শোয়েব বাশির বলেই উইকেট নিতে পারেনি। আদারওয়াইজ যে কোনো স্পিনার, যা রাফ তৈরি হয়েছিল, যা ক্র্যাকস তৈরি হয়েছিল, মোস্ট ইম্পর্টেন্টলি রাফের চেয়ে বেশি, তাতে উইকেটের ওপর নিচ যখন তখন হচ্ছিল। এবং আমরা যথেষ্ট এতদিনে 15 দিন টেস্ট ম্যাচ খেলা দেখে, বেন স্টোকসের 6বার ব্যাটিং দেখে জানতাম যে বেন স্টোকসকে অন্তত খাবে ওয়াশিংটনই। সো আমি বলছি না, মানে নাথিং আগেনস্ট ওয়াশিংটন, বাট এখন যেটা হচ্ছে, তুমি এখনও যদি কুলদীপকে না খেলাও, তাহলে তো অলমোস্ট আগেনস্ট কুলদীপ মনে হয়ে যাবে ব্যাপারটা। মানে কুলদীপ নেটে অসাধারণ বল করছে, তাকে কখনো নতুন বল দিয়েও বল করানো হচ্ছে, কখনো পুরনো বল দিয়ে, দুটোতেই যথেষ্ট কন্ট্রোল, রিদিম, এবং মোস্ট ইম্পর্টেন্টলি নেটে যে ব্যাটাররা খেলছে তাদেরও কুলদীপ বোল্ড করেছে, যেটা আমরা ক্যাপচার করেছি, আপনাদের দেখিয়েছি যথেষ্টবার। সেইখানে আমার মনে হয় কুলদীপ এক্স্যাক্টলি, এবং সেইখানেই আমার মনে হয় কুলদীপকে খেলানো উচিত। অর্শদীপ আমি দেখছি না, কারণ
এক তো নেটে আর্শদীপের বোলিং অনেকটাই ইধার উধার দেখেছি, কিন্তু নেটের চেয়েও যেটা বড় হচ্ছে, দেখো আকাশদীপ আর সিরাজ যত ভালো খেলেছে, মানে যত ভালো বল করেছে, তুমি দুম করে তাদেরকে বাদ দিতে পারো না। এবার সিরাজ আগের ম্যাচে আরেকটা জিনিস করেছে যেটা দুমদাম সিরাজ অত করে না, সেটা হচ্ছে দুর্ধর্ষ একটা ক্যাচ নিয়েছে। সুতরাং সেই ফিল্ডিং অ্যাসপেক্টটাও অ্যাড করতে হবে। সে কিন্তু একটু লিডারশিপ বিটও অ্যাড করেছে, অনেকটা এগিয়ে গিয়ে আকাশদীপের সাথে কথা বলা, এগুলো করেছে। তো আমার মনে হয় যে যেহেতু 10 দিন গ্যাপ আছে, বোধ বুমরা, সিরাজ, আকাশদীপ সবারই কিন্তু আলটিমেটলি রেস্টটা পেয়ে যাচ্ছে। ও বলে আমার ধারণা আমি গতকাল আমি দিলীপ ভেঙ্কসারকারের কাছে গেছিলাম, প্রাক্তন সিলেকশন কমিটির। তিনি মনে করেন যে ইন্ডিয়া শুড প্লে 4 সিমার্স এবং সেখানে নীতিশ রেড্ডির বদলে আর্শদীপকে খেলাও, বিকজ হি ব্রিংস ইন দ্যাট ভ্যারাইটি অফ আ লেফট আর্ম। ওয়াশিংটন থাকবে, হ্যাঁ, কিন্তু আর্শদীপকে আনো নীতিশ রেড্ডির বদলে, কেন ইন্ডিয়া ইজ ট্রাইং বিকামিং টু ডিফেন্সিভ। ব্যাটিং শক্তিশালী করতে গিয়ে কিন্তু বোলাররা কিন্তু যারা তোমাকে উইকেটটা দেবে, কেন দেখো যতই এরাটিক হোক, 3টে লেফট হ্যান্ডার, দেখো এটা কিন্তু আর যাই হোক, এটা বলছে বক্তা হচ্ছে, আমি জিজ্ঞেস করছি জাস্ট মানে এটা কেন না, জাস্ট ট্রাই এন্ড প্লে আ গ্যাম্বল। মানে দেখো এবারে সেখানে যদি কন্ডিশনসটা কিন্তু ওল্ড ট্রাফোর্ডে কিন্তু ওভালে কিন্তু তুমি বলবোই না, ওভালে 4টে প্রশ্ন নিয়ে ওভালে 2টো স্পিনার তোমাকে খেলাতেই হবে। কিন্তু এখানে কিন্তু তোমাকে কিন্তু একটা চমক দেখাতে হবে, মানে ট্রাই অ্যান্ড আনসেটেলটা, মানে ওই যে বলে না সিলেবাসের বাইরে গিয়ে কিছু করতে হবে। ওই যে সেই গদে ধরা সেই আকাশদীপ, সিরাজ, বুমরা, তারপরে তো আবার ওভালে বুমরাও খেলবে না। সুতরাং আমার মনে হয় যে কোথাও গিয়ে 2-2 হলে বুমরা 2-2 খেলাবে কি, সেটাও প্রশ্ন। 2-2 হলে কি খেলাবে? কিন্তু সেই 2-2 হওয়ার জন্য কিন্তু ইন্ডিয়াকে দরকার যে ইংল্যান্ড কিন্তু দেখো, ইংল্যান্ড কিন্তু রানটাও করেছে 387 এরকম প্রথম ইনিংসে ভারত তুলেছিল। ইংল্যান্ড অলসো ওয়েন্ট অন টু স্কোর দ্য সেম রানস। তো সুতরাং আমার কোথাও গিয়ে মনে হচ্ছে যে নীতিশ রেড্ডিকে বা ওয়াশিংটন দুজনকেই খেলানো মানে একটা একটু ডিফেন্সিভ অ্যাপ্রোচ, সেখানে একটা বাড়তি বোলারকে খেলো। রোহন, তোমার কি মনে হয়? যেটা দিলীপ ভেঙ্কসারকার বলেছে আর্শদীপের ব্যাপারে, অবশ্যই আর্শদীপ খুব প্রিয় একটা বোলার আমার, অ্যান্ড ওই অ্যাঙ্গেল যেটা তুমি বলছো ভ্যারাইটি, সেটা তো অবশ্যই একটা অ্যাডেড অ্যাডভান্টেজ দেয়। বাট দ্য অনলি থিং উইথ আর্শদীপ ইজ, যেটা আমি আর তিশাদি এজবাস্টারে মেইনলি নোটিস করেছি, অ্যান্ড দেন অলসো ইন লর্ডস প্র্যাকটিস সেশনে, যে আর্শদীপ বল করছে, ঠিক আছে, ও যদি 10টা বল করে 3টে বল খুব ভালো ফেলছে, খেলা যাচ্ছে না, বাকি 7টা বল কিন্তু অনেক বাইরে চলে যাচ্ছে। সো উইকেট পড়ার জন্য যে ডেলিভারিটা লাগে, ও যে লাইনেতে বলটা করছে, যে কোনো সেন ব্যাটার ওই বলটা খেলবেই না, ছেড়ে দেবে। সো কনসিস্টেন্সির অভাব আর্শদীপের একটা প্রচণ্ড বড় একটা দেখা গেছে যে ব্যাপার রয়েছে, নট বিন কনসিস্টেন্ট। বাট এগেন যদি সে কন্ট্রোলটা আনতে পারে, যে অ্যাটলিস্ট 7টা বল ভালো করলো, 3টে বল খারাপ গেল, তাহলেও কিন্তু হি ব্রিংস দ্যাট অ্যাডভান্টেজ, যে বাঁহাতি বোলারের যে অ্যাডভান্টেজটা অলওয়েজই থাকে, একটা ইউনিক একটা অ্যাঙ্গেল থেকে আসে, দেখো সবারই খেলতে প্রবলেম হয়। এখানেই কিন্তু না বাঁহাতি বোলারদের কথা তুমি বললে, যে এমন একজন এই কাউন্টির হয়ে খেলেছে না, যাকে কিন্তু বিশ্বের সালাম করে, ওয়াসিম আকরাম। ওয়াসিম আকরাম না যেভাবে ও বলটা নিয়ে আসতো, মানে হি ইজ দ্য কেন ওকে সুলতান অফ সুইং বলে, বিকজ দ্য ভ্যারাইটি, এবং আর্শদীপের মধ্যে কিন্তু সেই সুইং এর কিন্তু ব্যাপারটা আছে। সুতরাং আমি এই জন্যই বলবো যে ঠিক আছে, তুমি যেটা বললে ইনডিসিপ্লিনের কথা, কিন্তু he also brings in that factor, যে উইকেট নেওয়ার ফ্যাক্টর, কেননা আউট অফ সিলেবাস কিছু তো তোমায় দিতেই হবে, কারণ তুমি তুমি পিছিয়ে জন্য। আরও একটা বিষয় যেটা তৃষা রোহনকে বলে আমরা শেষ করবো, কেন সেটা হচ্ছে যে ব্যাটিংও কিন্তু পরিবর্তন আনা দরকার। আমার কেন জানি না, আমার একদম করুণ নায়ারের জায়গায় সাই সুদর্শন, and also a bit of discipline from the opening bat. ওপেনিং ব্যাটার না যশস্বী জয়সওয়াল, টু বি ভেরি অনেস্ট। হ্যাঁ, একদমই তাই। কারণ সত্যি কথা বলতে যশস্বী জয়সওয়াল পুরো উইকেটটা ছুঁড়ে দিয়ে চলে এসছে প্রথম দিন। জফরা আর্চারকে, মানে টু বি ভেরি অনেস্ট, ইগোর দরকার নেই। জফরা আর্চারকে তোমাকে দেখাতে হবে না তুমি কত বড় ব্যাটার। তুমি যদি ম্যাচ যেত 2-3টে ইন্ডিয়ার জন্য, জফরা আর্চার কি গোটা দুনিয়া বলবে যে তুমি বড় ব্যাটার। মানে KL রাহুল, কিন্তু প্রবলেমটা কি হচ্ছে জানো তো দেবাশিস দা, রোহান, যে করুণ নায়ার সেটেল হচ্ছে, বল পুরনো
করছে, সব ঠিক আছে, কিন্তু আলটিমেটলি সে ঘুরে ফিরে কেএল রাহুলের ওপর প্রেশারটা পড়ে যাচ্ছে যে তুমি পিভট হয়ে থাকো, আমরা তোমার অ্যারাউন্ডে খেলবো, তুমি নতুন বলও খেলবে, তোমাকে রানটাও করে দাঁত কামড়ে, মানে তুমি যদি দেখো সেকেন্ড ইনিংসেও আমরা সবাই একই কথা ডিসকাস করছিলাম যে সেকেন্ড মর্নিংয়ে যদি কেএল রাহুল আউট হয়ে যায় সেখানেই গেমটা ওপেন হয়ে যাবে। এবং ঋষভ যখন আউট হয় তখনও আমার মনে আছে আমি আর তুই কথা বলছিলাম যে ঋষভ আউট হয়েছে ঠিক আছে, কিন্তু কেএল আউট হলেই গন্ডগোল। এই জিনিসটা কাহা তো কতক্ষণ একটা মানুষের 5 ম্যাচের টেস্ট সিরিজে নিতে পারে দেবাশিস দা? একদমই নয়, এবং তাই জন্যই বললাম যে ডিসিপ্লিন আনাটা এখন খুবই গুরুত্বপূর্ণ। গৌতম গম্ভীর, শীতাংশু কোটাকরা সেই ডিসিপ্লিনটা ব্যাটিং ইউনিটের মধ্যে আনতে পারে কিনা তার উপরে নির্ভর করবে ভারত এই টেস্টে কীরকম করে পারফর্ম করে। দেখুন তাগিদটা কিন্তু ভারতেরই, ভারতকে এই টেস্ট ম্যাচটা জিততে হবে সিরিজের সমতা ফেরাতে, কারণ আর যদি আপনি এই টেস্ট ম্যাচটা কোনো ফয়সলা না হয় এই সিরিজ আপনি জিতছেন না। বর্ডার অ্যান্ডারসন টেন্ডুলকার ট্রফি কিন্তু ইংল্যান্ডের কাছেই থেকে যাবে। তো সুতরাং অন দ্যাট নোট আমরা আগামীকাল আবারও একটা ভিডিও আনবো আপনাদের সঙ্গে, হয়তো আগামীকাল আমরা উইকেটের একটা ঝলক আমরা হয়তো দিতে পারবো, ওয়েদার আপডেট থাকবে এবং এই নানাবিধ প্র্যাকটিসের আপডেট তো থাকবে। রোহিতের থেকে আমরা সেই প্র্যাকটিস ডিটেলসটা জেনে কালকে একটা ডিটেলে একটা আজকে আরেকটা ভিডিও আমরা আপনাদের সামনে পরিবেশন করব। অন দ্যাট নোট আমি দেবাশিস, আমার সঙ্গে তৃষা এবং আমার সঙ্গে রোহান, আমরা তিনজনেই সাইন অফ করছি ওল্ড ট্র্যাফোর্ডের বাইরে থেকে। দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলটি।